প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা ৭ বীজগাণিতিক রাশির জগতের দ্বিতীয় পর্বে পৃষ্ঠা ১৫০ হতে। তোমরা যারা এখনো প্রথম পর্বটি দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিঙ্কটি দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের পর্বে সমাধান করাবো ১৫০ পৃষ্ঠার বীজগণিতীয় প্রতীক ও চলক থেকে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতে আমরা বীজগণিতীয় প্রতীক, বীজগণিতীয় প্রতীকের প্রকার, চলক এবং ধ্রুবক সম্পর্কে জেনে নিব। বীজগণিতীয় প্রতীক। বীজগণিতীয় প্রতীক জিনিসটা কি? বীজগণিতীয় সমস্যা সমাধানের জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয় তাকে বীজগণিতীয় প্রতীক বলে। তাহলে বীজগণিতীয় প্রতীক হচ্ছে যে বীজগণিতীয় সমস্যা সমাধানের জন্য আমরা যেসব চিহ্ন ব্যবহার করব সেগুলো কি বলবো? সেগুলোকে আমরা বীজগণিতীয় প্রতীক বলবো। এবার বীজগণিতীয় প্রতীকের প্রকার। বীজগণিতীয় প্রতীক মূলত দুই প্রকার, যথা এক হচ্ছে যে সংখ্যা প্রতীক, দুই হচ্ছে যে অক্ষর প্রতীক। এবার সংখ্যা প্রতীক জিনিসটা কি? বীজগণিতে ব্যবহৃত সংখ্যা প্রতীক 10টি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 10টি প্রতীক দিয়ে আমরা কিন্তু বিভিন্ন ধরনের সংখ্যা গঠন করতে পারি। এগুলো হচ্ছে যে সংখ্যা প্রতীক। দুই নম্বর হচ্ছে যে অক্ষর প্রতীক। বীজগণিতীয় বা বীজগণিতে ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর দ্বারা জানা ও অজানা রাশিকে প্রকাশ করা হয়। এদেরকে অক্ষর প্রতীক বলে। যেমন এ, বি, সি, ডি এটা চলমান, এক্স, ওয়াই, জেড দিয়ে শেষ। সংখ্যা প্রতীক এবং অক্ষর প্রতীক ছাড়াও কিন্তু আমরা প্রক্রিয়া প্রতীক ব্যবহার করে থাকি। যেমন প্লাস, মাইনাস, ইনটু, ডিভিশন এগুলো হচ্ছে যে প্রক্রিয়া প্রতীক। এরপর আছে সম্পর্ক প্রতীক। যেমন গ্রেটার দেন, লেস দেন, নট গ্রেটার দেন, নট লেস দেন, ইকুয়াল, নট ইকুয়াল এগুলো হচ্ছে যে সম্পর্ক প্রতীক। এরপরে আছে বন্ধনী প্রতীক। যেমন ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট। তাহলে আমরা বীজগণিতীয় প্রতীক সম্পর্কে জানলাম এবং প্রকারভেদ সম্পর্কেও জানলাম। এবার আমরা জানবো চলক সম্পর্কে। তাহলে চলক কাকে বলে? চলক হলো এমন বীজগণিতীয় প্রতীক যার মান পরিবর্তনশীল, অর্থাৎ চলকের মান পরিবর্তনশীল, অর্থাৎ বিভিন্ন মান ধারণ করতে পারে। তাহলে চলক বিভিন্ন মান ধারণ করতে পারে। আমরা যদি কোনো একটা রাশি লিখি x² প্লাস এক্স, এখন আমি এক্স এর বিভিন্ন মানের মাধ্যমে এর বিভিন্ন মান কিন্তু পরিবর্তন হবে। যেমন আমি এক্স এর মান যদি 1 ধরি তাহলে 1² প্লাস 1, তাহলে এটার মান আসবে 2। যদি আমি 2 ধরি 2² অর্থাৎ প্লাস এক্স এর মান হচ্ছে 2, তাহলে 2 দুগুণে 4 যোগ 2 এর মান হবে 6। অর্থাৎ চলকের মান সবসময় পরিবর্তনশীল। এবার হচ্ছে যে ধ্রুবক। ধ্রুবক হলো পরিমাপযোগ্য রাশি যার মান পরিবর্তনশীল নয়, অর্থাৎ ধ্রুবকের মান পরিবর্তনশীল নয়। যেমন আমি যদি বলি এখানে 2, এটা কিন্তু পরিবর্তন হবে না, এটার একই রকম থাকবে। এটা হচ্ছে কি? ধ্রুবক। যদি আমরা ইংরেজি বর্ণমালার শুরুর দিকের যে অক্ষরগুলো আছে, যেমন এ, এরপর হচ্ছে বি, এরপর সি, এগুলোকে আমরা কিন্তু ধ্রুবক বলতে পারি। এগুলোর মান আমরা যে ধ্রুবক হিসেবে ধরতে পারি, অর্থাৎ এগুলোকে আমরা ধ্রুবকও বলতে পারি। তাহলে আমরা বীজগণিতীয় প্রতীক, চলক এবং ধ্রুবক সম্পর্কে বা কাকে বলে সম্পর্কে জেনে গেলাম। চলো এবার আমরা বইয়ের দিকে তাকাই। বীজগণিতীয় প্রতীক ও চলক। বীজগণিতের প্রধান বৈশিষ্ট্য হলো অক্ষর প্রতীকের ব্যবহার। তাহলে বীজগণিতের প্রধান বৈশিষ্ট্য কি? অক্ষর প্রতীকের ব্যবহার, অর্থাৎ এ, বি, সি, ডি, জেড পর্যন্ত এগুলো আমরা ব্যবহার করতে হবে। এটা হচ্ছে বীজগণিতের প্রধান বৈশিষ্ট্য। অক্ষর প্রতীক ব্যবহার করে আমরা নির্দিষ্ট কোনো সংখ্যার বদলে যে কোনো সংখ্যা বিবেচনা করতে পারি, যেটা কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি এক্স এর মানের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয় মনে আছে সংখ্যার গল্পে আমরা সংখ্যা প্রতীক বা অঙ্ক হিসেবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 ব্যবহার করেছিলাম, অর্থাৎ 10টা ব্যবহার করেছিলাম।
কিছুক্ষণ আগেও তোমাদেরকে আমি সেটা শিখিয়েছি প্রিয় শিক্ষার্থীরা। বীজগণিতের সংখ্যার প্রতীক বা অঙ্কগুলো হলো 1 2 3 4 5 6 7 8 9 এবং 0। তাছাড়া বীজগণিতের সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীকও ব্যবহার করা হয়, সেটা আমি তোমাদেরকে বলেছি একটু আগে। আর ইংরেজি বর্ণমালাগুলোর ছোট হাতের অক্ষর দ্বারা জানা বা অজানা সংখ্যা বা রাশিকে প্রকাশ করা হয়। অর্থাৎ যে ইংরেজি বর্ণমালার যে ছোট হাতের অক্ষরগুলো দ্বারা আমরা কিন্তু এখানে যে অক্ষর প্রতীকগুলো ব্যবহার করব। চলো এবার আরো সামনের দিকে আগাই। আমরা নিচে একটা ছবি দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। দেখো এবার কি বলছে, নিচের ছবিতে সামির ও অনন্যা দিয়ার সেলাইয়ের কাঠি দিয়ে ইংরেজি বর্ণ সি এর একটি প্যাটার্ন তৈরি করছে। তাহলে সামির এবং অনন্যা যে দিয়ার সেলাইয়ের কাঠির মাধ্যমে সি বর্ণটির একটা প্যাটার্ন তৈরি করছে। প্রথম সি তৈরিতে সামির 3টি কাঠি, যেটা চিত্র 1 আমরা দেখতেছি নিচের দিকে। প্রিয় শিক্ষার্থী দেখো যে এখানে যে এই সি বর্ণটি বানানোর জন্য সামির কি করেছে, 3টা দিয়ার সেলাইয়ের কাঠি এখানে ব্যবহার করেছে। সেটাই আমাদেরকে বলা হচ্ছে যে প্রথম সি তৈরিতে সামির 3টি কাঠি, যেটা চিত্র 1-এর মধ্যে আমি তোমাদেরকে দেখালাম, ব্যবহার করেছে। অনন্যা সামিরের তৈরি করা সি এর সাথে আরো 3টি কাঠি বা 3টি কাঠি দিয়ে চিত্র 2-এর মতো তৈরি করেছে। অর্থাৎ চিত্র 2 দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই চিত্র 2 বানানোর জন্য যে অনন্যা কি করছে, সামিরের যে 3টা দিয়ে সি বানিয়েছে সেটার সাথে আরো 3টা দিয়ে এখানে 2 নাম্বার যে চিত্র, অর্থাৎ এখানে 2টা সি বানিয়েছে অনন্যা। এভাবে উভয়ে মিলে চিত্র 3 এবং আরো কিছু প্যাটার্নের আকৃতি তৈরি করতে থাকে। এভাবে করে কিন্তু তারা কি করতেছে, যে চিত্র 3ও তৈরি করছে। 3-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে চিত্রটাতে প্রথমে সামিরের 3টা দিয়ে সি বানানো, এরপরে অনন্যা 3টা দিয়ে সি বানানো, আবার মনে করো সামির আরো 3টা এখানে যোগ করলো। এভাবে এর পরেরটাতে বা পরের চিত্রের মধ্যে অনন্যা আরো 3টা যুক্ত করলো। এভাবে তারা চিত্র অর্থাৎ প্যাটার্ন গুলো বানাতে আছে। প্যাটার্ন বানাতে বানাতে তারা চলমান রাখছে সেটা। এখন আরো সামনের দিকে আগাই। সামনের দিকে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা। এই সময়ে তাদের বন্ধু অমিয়া আসে। আমরা সেটা দেখতে পাচ্ছি ছবির মধ্যে, যে এখানে সামি এবং অনন্যা তাদের প্যাটার্ন তৈরি করতেছে। সেই সময় তাদের বন্ধু অমিয়া এখানে আসে, তাদের কাছে আসে, তারা যে কি করতেছে সেটা দেখার জন্য। সে কথাটা এখানে বলা হচ্ছে। সে প্যাটার্নটি দেখে সামির ও অনন্যাকে প্রশ্ন করে, 6 নং চিত্রটি তৈরি করতে কতগুলো কাঠি লাগবে? তখন সামির ও অনন্যা নিচের ছকটি তৈরি করে। তাহলে ছককে যদি আমরা একটু বিশ্লেষণ করে দেখি, সেখানে দেখতে পাচ্ছি চিত্র নাম্বার 1 অর্থাৎ প্রথম যে চিত্র, এই চিত্রটা আঁকার জন্য তাদের দিয়ার সেলাইয়ের কাঠির প্রয়োজন হয়েছিল 3টি। দ্বিতীয় যে চিত্র, এই চিত্রটি বানানোর জন্য তাদের দিয়ার সেলাইয়ের কাঠির প্রয়োজন হয়েছিল 6টি। তৃতীয় নাম্বার যে চিত্র, এই চিত্রটি তৈরি করার জন্য তাদের দিয়ার সেলাইয়ের কাঠির প্রয়োজন হয়েছিল 9টি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে কি চিত্র নম্বরের 3 গুণ, অর্থাৎ চিত্র নম্বরের 3 গুণ দিয়ার সেলাইয়ের কাঠি লাগতেছে তাদের, অর্থাৎ চিত্রটি বানানোর জন্য। অর্থাৎ যত নম্বর চিত্র বানাবে তার 3 গুণ সংখ্যক প্রয়োজনীয় কাঠির প্রয়োজন হচ্ছে, অর্থাৎ দিয়ার সেলাইয়ের কাঠির প্রয়োজন হচ্ছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যদি 4 নাম্বার চিত্রটি বানাতে চায় তাহলে 3 4 12টি লাগতেছে। 5 নাম্বার চিত্রটি বানাতে হলে 3 5 15টি লাগতেছে। 6 নাম্বারটা চিত্রটি বানাতে হলে 318টি। তাহলে এখানে যে অমিয়া আসছে, অমিয়ার উত্তরটা তারা দিতে পারবে। তাহলে অমিয়াকে তারা বলবে কি, যে 6 নাম্বার চিত্রটি বানাতে তাদের 18টি কাঠির প্রয়োজন হবে। এভাবে 7 নাম্বার চিত্রটি বানাতে 3 7 21টি। ঠিক একইভাবে আমি তোমাদের জন্য 8 নাম্বার 9 নাম্বার এগুলো লিখে রাখছি, 9 নাম্বার 10 নাম্বার পর্যন্ত। তাহলে 8 নাম্বার বানাতে 3 8 এখানে 24টা কাঠি লাগবে। এরপরে 9 নাম্বার কাঠি বানাতে 3 নং 27টি কাঠি লাগবে। এরপরে 10 নাম্বার কাঠি বানাতে চিত্রটি বানাতে 3 10 30টি কাঠির প্রয়োজন হবে। নিশ্চয় তোমরা এটা বুঝতে পারছো। অর্থাৎ চিত্র নাম্বারের যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে আমরা 3 দিয়ে গুণ করে দিলে ওই চিত্রের কাঠির সংখ্যাটা আমরা বের করতে পারবো, বা ওই চিত্রের কাঠির সংখ্যাটা বের হয়ে যাবে। এবার নিচে কি বলছে দেখো, অমিয়া ছক দেখে তার উত্তর পেয়ে গেল। হ্যাঁ,
এই অমিয়ার উত্তরটা হচ্ছে এখানে, যে সে কিন্তু 18টি যে দিয়াশালাই কাঠি লাগবে সেটা সে উত্তরটি সেখানে পেয়ে গেল। সে বলল প্যাটার্নের 6 নম্বর চিত্রে 18টি কাঠির প্রয়োজন হবে। হ্যাঁ, আমরাও সেটা দেখতে পাচ্ছি এবং সেও কিন্তু সেটা বুঝতে পারলো। চলো এবার আরো সামনের দিকে আগাই। এবার কি বলা হচ্ছে দেখো, ছকটি তৈরির সময় সামির ও অনন্যা বুঝতে পারে প্রতিটি চিত্র তৈরি করতে চিত্রের সংখ্যার 3 গুণ কাঠির প্রয়োজন হয়। তাহলে চিত্রের সংখ্যার কয় গুণ কাঠির প্রয়োজন হয়? 3 গুণ কাঠির প্রয়োজন হয়। অর্থাৎ প্রয়োজনীয় কাঠির সংখ্যা হবে 3 ইন্টু চিত্রের নম্বর। অর্থাৎ চিত্র নম্বরটা যদি 5 হয় 3 5 15টা, চিত্র নাম্বার যদি 6 হয় 3 6 18টা, চিত্র নাম্বার যদি 7 হয় 3 7 21টা, চিত্র নাম্বার যদি 8 হয় 3 8 24টা, এভাবে 9 নাম্বার চিত্র হলে তাহলে 3 নং 27টা, 10 নম্বর হলে 3 10 30টা, 11 হলে 3 11 33টা, এভাবে কিন্তু কাঠির সংখ্যাটা বের করতে পারবে। যদি চিত্রের ক্রমিক সংখ্যাকে একটি অক্ষর n দ্বারা প্রকাশ করা হয়, কি বলেছে প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো, চিত্রের ক্রমিক সংখ্যাকে অর্থাৎ চিত্রের নাম্বারকে, কততম চিত্র সেটাকে যদি n দ্বারা প্রকাশ করা হয়, তবে প্রথম চিত্রের জন্য n = 1, দ্বিতীয় চিত্রের জন্য n = 2, তৃতীয় চিত্রের জন্য n = 3, এভাবে যত নাম্বার চিত্র বলা হবে অর্থাৎ যত ক্রমিকের চিত্র বলা হবে ততটা নাম্বার ওখানে তত নাম্বারটা দিতে হবে। ফলে চিত্রের নম্বর n = 1 2 3 4 ডট ডট এটা চলমান ইত্যাদি স্বাভাবিক সংখ্যা হবে। অর্থাৎ এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যেটা 1 থেকে শুরু হয় আর যেটা কোনো শেষ নাই। অর্থাৎ 1 থেকে শুরু হবে, যেটা চলমান থাকবে, এগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলবো। ছক অনুসারে প্রয়োজনীয় কাঠির সংখ্যা হবে 3 ইন্টু n। অর্থাৎ আমি যদি এখানে n এর জন্য যদি বলে 10তম চিত্র, তাহলে এখানে n এর পরিবর্তে আমি কত বসাবো? 10 বসাবো। তাহলে 3 10 30টা হবে। এবং এটি একটি নীতি বা সূত্র, অর্থাৎ 3n যেটা আমরা ব্যবহার করলাম বা সৃষ্টি করলাম বা এটা হচ্ছে একটা কি নীতি বা সূত্র। এবার অনন্যা কি বলে দেখো, এই সূত্র ব্যবহার করে আমি অতি অল্প সময়ে 100তম চিত্র তৈরি করতে কতগুলো দিয়াশালাইয়ের কাঠি লাগবে তা বলে দিতে পারবো। তাহলে 100তম চিত্রের মধ্যে কয়টা কাঠি লাগবে? ওই যে 3n এর মাধ্যমে আমরা সেটা বের করতে পারবো। 3 ইন্টু n এর পরিবর্তে আমরা 100 দিব, তাহলে 300। হ্যাঁ, অর্থাৎ 3 কে 100 দিয়ে গুণ করলে আমরা 300টা কাঠি লাগবে, সেটা বের করতে পারবো অতি সহজে। এক্ষেত্রে আমার চিত্র বা ছক তৈরির প্রয়োজন হবে না। অর্থাৎ চিত্র তৈরি করে করে কয়টা লাগবে সেটা আর দেখতে হবে না। হ্যাঁ, এই সূত্রটা ব্যবহার করে আমরা সেটা বের করতে পারবো। অমিয়া ও সামির উভয়ে অনন্যার সাথে সহমত পোষণ করে। হ্যাঁ, অনন্যা এবং সামির তারা দুজনেই কিন্তু একই রকম মত পোষণ করছে প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই সেটা তোমরা বুঝতে পারছো। এবার একটা জিনিস খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে তারা শিখিয়েছে যে 3টা করে কাঠি দিয়ে একটা চিত্র, আমরা যদি 4টা করে কাঠি দিয়ে ও চিত্র বানাতে পারি না? অবশ্যই পারি। 4টা দিয়ে কাঠি দিয়েও আমরা যে চিত্র বানাতে পারি, 5টা দিয়েও বানাতে পারি। এভাবে আমরাও এভাবে সূত্র কিন্তু কি তৈরি করতে পারি। এবার আরো সামনের দিকে আগাই, তারা আমাদেরকে কি বলছে একটু দেখি। বলছে উপরের উদাহরণ থেকে আমরা দেখতে পাই n পরিবর্তন হলে প্রয়োজনীয় কাঠির সংখ্যাও পরিবর্তন হয়। হ্যাঁ, n এর মানটা যখন আমরা পরিবর্তন করতেছি, এই কাঠির সংখ্যাও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ n এর জায়গায় যদি আমি 3 বসাই 3 3 9 পাচ্ছি। হ্যাঁ, n এর জায়গায় যদি আমি 4 বসাই 3 4 যা 12 পাচ্ছি। এবার n এর জায়গায় যদি আমি 5 বসাই 3 5 যা 15 পাচ্ছি। অর্থাৎ n এর মান পরিবর্তন করলে কাঠির সংখ্যাও পরিবর্তন হয়ে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারতেছি। অর্থাৎ n কোনো নির্দিষ্ট মান নয়, অর্থাৎ n কিন্তু কোনো নির্দিষ্ট মান নয়, এটি যে কোনো মান গ্রহণ করতে পারে, এটা যে কোনো মান গ্রহণ করতে পারে। n হলো চলকের, অর্থাৎ n হলো কি চলকের, অর্থাৎ ভেরিয়েবল, চলককে ইংরেজিতে বলা হয় ভেরিয়েবল। একটি উদাহরণ, অর্থাৎ n হলো একটি চলকের উদাহরণ। তাহলে আমরা চলক সম্পর্কে কিন্তু প্রথম পর্বের মধ্যে শিখেছি প্রিয় শিক্ষার্থীরা, বা প্রথম দিকে আমরা শিখছি যে চলক জিনিসটা কি, চলক সবসময় কি মান পরিবর্তন করে। এই যে পর্বের প্রথম দিকে আমরা কিন্তু শিখেছি যে চলক জিনিসটা কি, চলক কিন্তু বিভিন্ন মান ধারণ করতে পারে। হ্যাঁ, সেটা আমরা কিন্তু শিখেছি। তাহলে n কিন্তু যেহেতু চলক, তাহলে n কিন্তু বিভিন্ন মান ধারণ করতে পারে। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে n ছাড়া অন্য কোনো অক্ষর কি চলক হিসেবে ব্যবহার করা যাবে না? অবশ্যই যাবে, অবশ্যই যাবে প্রিয় শিক্ষার্থী। আমি তোমাদেরকে সেটাই কিন্তু প্রথমেই বলেছি যে ইংরেজি বর্ণমালার শেষের দিকের অক্ষরগুলো, প্রথম দিকের অক্ষরগুলোকে আমরা কিন্তু ধ্রুবক হিসেবে ব্যবহার করতে পারি, শেষের দিকের অক্ষরগুলোকে আমরা চলক হিসেবে ব্যবহার করতে পারি। এরা বলে দিয়েছে, দেখো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই যাবে। কি বলছে?
নিশ্চয়ই যাবে। অর্থাৎ এন প্রতীকের পরিবর্তে আমরা ইংরেজি বর্ণমালার শেষের অক্ষর দেখো যে এক্স ওয়াই জেড ইত্যাদি প্রতীকও ব্যবহার করা যাবে। তারা আমাদেরকে সেটা বলে দিয়েছে। বাস্তব জীবনেও আমরা চলকের পরিচয় পেয়ে থাকি। আমাদের বাস্তব জীবনে কিন্তু আমরা চলকের পরিচয় পেয়ে থাকি। চলো নিচের ছবিটি লক্ষ্য করি এবং নিচের প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি। এবার আমরা নিচে আমাদের জন্য কয়েকটা ছবি দিয়েছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো গাড়ির ছবি, গাছের ছবি, এরপরে তাপমাত্রার ছবি, হ্যাঁ বিভিন্ন স্থানের তাপমাত্রার ছবি, অর্থাৎ গাড়ির গতির ছবি। এখানে কিসের ছবি দিয়েছে? গাড়ির গতির ছবি দিয়েছে। বিভিন্ন স্থানের তাপমাত্রা, হ্যাঁ ছবি দিয়েছে। তারপর হচ্ছে সময়ের সাথে সাথে শিশুর বৃদ্ধি, হ্যাঁ অর্থাৎ যে 1 বছরের শিশু তার হাইটটা কত হবে, মানে উচ্চতা কত হবে, 2 বছরের শিশুর উচ্চতা কত হবে, 3 বছরের, 4 বছরের, অর্থাৎ বছর অনুসারে তাদের যে শিশুর বৃদ্ধি সেটা কতটুকু হচ্ছে সেটাও কিন্তু পরিবর্তন হচ্ছে, সময়ের সাথে সাথে কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এবার আমরা এখানে দেখতেছি স্থানের পরিবর্তন, স্থানে বিভিন্ন স্থানের মাধ্যমে কিন্তু তাপমাত্রা পরিবর্তন হচ্ছে। হ্যাঁ এক এক স্থানের তাপমাত্রা কিন্তু এক এক রকম, সব প্রত্যেকটা স্থানে আমরা পৃথিবীর মধ্যে যে সব স্থানের তাপমাত্রা কিন্তু একই রকম নয়। যেমন বাংলাদেশের তাপমাত্রা একরকম, আমরা যদি বিশ্বের সৌদি আরবে যাই সেখানে কিন্তু আরেক রকম, আমরা যদি আবার অ্যান্টার্কটিকা মহাদেশে যাই সেখানে তাপমাত্রা কিন্তু আরেক রকম। হ্যাঁ অর্থাৎ স্থানের কারণে, অর্থাৎ বিভিন্ন স্থানের তাপমাত্রা কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে। এবার হচ্ছে কি গাড়ির গতি, গাড়ির গতি সবসময় কিন্তু একই রকম থাকে না। মনে করো কিছু কিছু সময় মনে করো ঘন্টায় 60 কিলোমিটার বেগে চালালো, কিছু সময় মনে করো 45 কিলোমিটার বেগে চালালো, এরপরে কিছু সময় মনে করো 65 কিলোমিটার বেগে চালালো, তাহলে গতি গতি কিন্তু পরিবর্তন হচ্ছে। এটা হচ্ছে কি গাড়ির গতির পরিবর্তন। তাহলে আমরা এখন যে নিচে কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো উত্তর খোঁজার চেষ্টা করব। আমরা ছবি তো দেখলাম, ছবি দেখার পরে এবার প্রশ্নগুলো উত্তর দেখার চেষ্টা করব। প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে কি সময়ের সাথে সাথে গাড়ির গতিবেগ কি একই রকম থাকে? কিছুক্ষণ আগে সেটা আমরা দেখলাম, সময়ের সাথে সাথে কিন্তু গাড়ির গতিবেগ একই রকম থাকে না। তাহলে আমরা উত্তরটা কি লিখবো? উত্তরটা লিখবো না। কি লিখবো প্রিয় শিক্ষার্থীরা? উত্তর লিখবো না, অর্থাৎ একই রকম থাকে না। এরপরে 2 নাম্বার অর্থাৎ দ্বিতীয় যে প্রশ্ন সেটা হচ্ছে কি পৃথিবীর সকল স্থানের প্রতিদিনের তাপমাত্রা কোনো পরিবর্তন হয় কি? তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে হ্যাঁ। যে আমরা যে দেখতে পাচ্ছি যে পৃথিবীর মানে সকল স্থানের প্রতিদিনের তাপমাত্রা কোনো পরিবর্তন হয় কি? হ্যাঁ পরিবর্তন হয়, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন স্থানের তাপমাত্রা কিন্তু পরিবর্তন হয়। এরপর বলছে কি পরের যে প্রশ্নটা আছে সেটা দিকে তাকাই, সেখানে বলা হচ্ছে যে যে সময়ের সাথে সাথে শিশুর বৃদ্ধির কোনো পরিবর্তন হয় কিনা? অবশ্যই হয়, আমরা তো কিছুক্ষণ আগে সেটা দেখলাম যে সময়ের সাথে সাথে কিন্তু শিশুর বৃদ্ধির পরিবর্তন হয়। তাহলে উত্তর হবে কি? হ্যাঁ হবে, কারণ আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে সেটা বুঝিয়ে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা, বছরে বছরে শিশুদের হাইট বা উচ্চতা বাড়তে থাকে। এরপরে দেখো পরের যে প্রশ্নটা দিয়েছে বছরের পর বছর মানুষের বয়স বাড়ে না কমে? এটা কিন্তু একটু খুব মজাদার প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা, যে বছরের পর বছর মানুষের বয়স বাড়ে না কমে, বয়সটা কি বাড়ে না কমে? এখানে অনেকে সেটা দ্বিধাদ্বন্দ্বে থাকে যে বয়সটা কিন্তু বাড়ে, বয়সটা কি বাড়ে, এখানে আমরা লিখবো বয়স বাড়ে কিন্তু আয়ু কমে। কি কমে প্রিয় শিক্ষার্থীরা? আয়ু কমে। বয়স বাড়বে কিন্তু আয়ুটা কি কমবে। আমরা জানি প্রত্যেকটা জিনিসের যেমন আয়ুষ্কাল থাকে, আমরা যেহেতু জীব মানুষ, হ্যাঁ প্রাণী, আমাদেরও কিন্তু একটা আয়ুষ্কাল আছে, 60 বছর, 70 বছর, হ্যাঁ এই ধরনের, বা 80 বছর। তাহলে আমরা আমাদের বয়স যখন বাড়বে তখন আমাদের আয়ুটা কি কমে যাবে। তাহলে আমাদের যদি আমাদের যে 60 বছর থেকে যদি 20 বছর চলে যায় তাহলে আয়ুষ্কাল কত হবে? আর 40 বছর। আরো 10 বছর চলে গেলে আয়ুষ্কাল কত হবে? 30 বছর। আরো 10 বছর চলে গেলে তখন আয়ুষ্কাল কত হবে? 20 বছর। আরো 10 বছর চলে গেলে তাহলে আয়ুষ্কাল কত হবে? বাকি থাকবে 10 বছর। এভাবে অর্থাৎ বছরের পর বছর মানুষের বয়স বাড়ে না কমে, বছরের পর বছর মানুষের বয়স বাড়ে কিন্তু আয়ুটা কমে। চলো এবার আরো সামনের দিকে আগাই। বলা হচ্ছে ছবির ঘটনাগুলোর কোনোটাই নির্দিষ্ট নয়, অর্থাৎ এখানে ব্যবহৃত সংখ্যাগুলোর সবগুলোই পরিবর্তনশীল। সুতরাং সংখ্যাগুলোকে আমরা চলক হিসেবে ধরে নিতে পারি। চলকের মান স্থান ও সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়।
এবার তারা আমাদেরকে একটি জোড়ায় কাজ দিয়েছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সামিরা ও অনন্যার মতো দিয়ার সেলাইয়ের কাঠি দিয়ে ইংরেজি এফ বর্ণের মতো প্যাটার্ন তৈরি করো। আমরা সামিরা ও অনন্যা যে তারা দিয়ার সেলাইয়ের কাঠি দিয়ে কিন্তু সি বানিয়েছিল, অর্থাৎ যে ইংরেজি বর্ণমালার সি বর্ণমালাটি বানিয়েছিল। এবার বলতেছে যে ঠিক একইভাবে তোমরাও কিন্তু এফ বর্ণটা তৈরি করো বা এফ প্যাটার্নটি তৈরি করো। তারপর প্যাটার্নটিকে একটি ছকের মাধ্যমে দেখাও। প্যাটার্নটিকে কি বলছে? একটা ছকের মাধ্যমে দেখাতে বলছে। ছক পর্যবেক্ষণ করে চিত্র ও প্রয়োজনীয় কাঠির সংখ্যার মধ্যকার সম্পর্ক একটি সূত্র বা নীতির মাধ্যমে প্রকাশ করো। এরপর বলছে কি, ছকটি পর্যবেক্ষণ করে চিত্র ও প্রয়োজনীয় কাঠির সংখ্যার মধ্যকার যে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কের মাধ্যমে একটা সূত্র বা নীতি মাধ্যমে সেটাকে প্রকাশ করতে বলা হয়েছে। সূত্রটি ব্যবহার করে 120তম অর্থাৎ 120তম চিত্রের কাঠির সংখ্যাটা নির্ণয় করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই জোড়াই কাজের সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, জোড়াই কাজের সমাধানটি একটু দেখে নাও। প্রথমে চিত্রটা দেখো। 1 নম্বর যে চিত্র, সেখানে দেখো এফ তৈরি করা হয়েছে। এফ তৈরি করতে এখানে কয়টা কাঠি লাগছে দেখো তো, 1টা 2টা 3টা 4টা। তাহলে একটা এফ তৈরি করার জন্য 4টা কাঠির প্রয়োজন হয়েছে। এবার দ্বিতীয় চিত্র, যে 2টা এফ তৈরি করার জন্য 8টা কাঠির প্রয়োজন হয়েছে। এবার চিত্র নাম্বার 3টা চিত্র তৈরি করার জন্য এখানে 4টা, এখানে 4টা, এখানে 4টা, তাহলে 3 4 12টা এখানে কাঠি লাগছে। এবার 4 নম্বর চিত্র, একটাতে 4টা যদি কাঠি লাগে, এখানে 4টা এফ আছে, তাহলে 4 4 16টা এখানে কি লাগছে? কাঠির প্রয়োজন হয়েছে। এই যে চিত্রগুলো, এই চিত্রগুলোর মাধ্যমে যে আমি এখানে তোমাদেরকে ছকের মাধ্যমে দেখালাম, অর্থাৎ আমি প্রথমে যে প্যাটার্নগুলো তৈরি করছি, এখানে 1 নাম্বার প্যাটার্ন, 2 নাম্বার প্যাটার্ন, 3 নাম্বার প্যাটার্ন, 4 নাম্বার প্যাটার্ন, এই প্যাটার্নগুলোকে আমি এখন ছকের মাধ্যমে এখানে উপস্থাপন করলাম। প্রথমে লিখলাম চিত্র নাম্বার 1, এরপর লিখলাম 2 3 4 5, এবার ডট ডট, এটা চলমান থাকবে 120তম পর্যন্ত প্রয়োজনীয় কাঠির সংখ্যা। তাহলে 1 নম্বর চিত্রটা তৈরি করার জন্য আমরা কাঠির সংখ্যা কয়টা লাগছে? 4টা, মানে 4টি। দ্বিতীয় নম্বর যে চিত্র, সেটা তৈরি করার জন্য আমাদের কাঠির সংখ্যা লাগছে 8টি। এরপরে তৃতীয় নম্বর যে চিত্র বা প্যাটার্ন, সেটা তৈরি করার জন্য আমাদের যে কাঠির সংখ্যা লাগছে 12টি। এরপরে 4 নম্বর যে চিত্র বা প্যাটার্ন, এটা তৈরি করার জন্য আমরা কাঠি লাগছে 16টা। এবার 5 নম্বর লাগবে কত? 4 5 20টা। এটা এভাবে চলমান রয়েছে, এভাবে কি চলমান রয়েছে। এবার যদি আমরা চিত্র সংখ্যাকে x দ্বারা প্রকাশ করা হয়, তবে প্রথম চিত্রটি হবে x = 1। অর্থাৎ চিত্র সংখ্যাকে আমরা যদি x দ্বারা প্রকাশ করি, যেমন প্রথম চিত্র x দ্বারা প্রকাশ করলে অর্থাৎ x এর মান হবে 1। দ্বিতীয় চিত্র, সেটা x এর মাধ্যমে প্রকাশ করলে হবে x এর মান হবে 2। তৃতীয় চিত্র এভাবে যে x এর পরিবর্তে হবে 3। চতুর্থ চিত্র x এর মান হবে 4। পঞ্চম চিত্র x এর মান হবে 5। এভাবে যে কোনো স্বাভাবিক সংখ্যা হবে, অর্থাৎ কাঠির সংখ্যা হবে 4 × x, 4 গুণ, অর্থাৎ 4 গুণ চিত্রের নম্বর, 4 গুণ চিত্রের নম্বর। এটা হচ্ছে গুণ চিহ্ন। এটা কি? গুণ চিহ্ন প্রিয় শিক্ষার্থীরা, 4 × চিত্রের নম্বর। এবার চিত্রের নম্বরের জায়গায় x হবে, কারণ এটা পরিবর্তন হবে। যে প্রথম চিত্রের জন্য x, এটার মান হবে 1। দ্বিতীয় চিত্রের জন্য x এর মান হবে 2। তৃতীয় চিত্রের জন্য x এর মান হবে 3। চতুর্থ চিত্রের জন্য x এর মান হবে 4। এভাবে কিন্তু x এর মানটা কি হবে? পরিবর্তন হবে। সেজন্য লেখা হয়েছে 4 × চিত্রের নম্বর, অর্থাৎ 4 × চিত্রের নম্বরকে আমরা x দিয়ে প্রকাশ করতেছি। তাহলে 4 দিয়ে x গুণ করলে কত হয় প্রিয় শিক্ষার্থীরা? 4x। কী হবে প্রিয় শিক্ষার্থীরা? 4x হবে। ঠিক আছে, নিশ্চয়ই সেটা তোমরা বুঝতে পারছো। আমরা একটি নীতি পেলাম, অর্থাৎ সূত্র পেলাম, নীতি অথবা সূত্র পেলাম, সেটা কি? 4x। আমরা একটা নীতি বা সূত্র কি পেলাম প্রিয় শিক্ষার্থীরা? সেটা হচ্ছে কি? 4x। এই নীতি ব্যবহার করে 120তম চিত্রের সংখ্যা বা চিত্রের জন্য কাঠির সংখ্যা কত হবে সেটা আমরা বের করতেছি, সমান 4 × ওই x এর পরিবর্তে 120। তাহলে 4 দিয়ে 120কে গুণ করলে আমরা কত পাচ্ছি? 480। তাহলে আমরা কাঠির সংখ্যা পেয়ে গেছি 480টি। কাঠির সংখ্যা কয়টা পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা? 480টা পেয়েছি। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। চলো এবার আরও সামনের দিকে আগাই। এরই মাধ্যমে 153 পৃষ্ঠার
জোড়ায় কাজটা আমরা সমাধান করে নিলাম। এবার আরও সামনের দিকে আগানো যাক, চলক বা ভেরিয়েবল সম্পর্কে আরও জানি। এবার চলো একটি উদাহরণের মাধ্যমে চলক বুঝতে চেষ্টা করি। তোমাদের ক্লাসে প্রতিদিন উপস্থিতির সংখ্যাটা কেমন? নিশ্চয় সংখ্যাটি একটি ভবঘুরে সংখ্যা, অর্থাৎ সব দিন একরকম থাকে না। ক্লাসে সবাই একসাথে যুক্তি করে না আসলে সংখ্যাটা 0 হতে পারে। পরীক্ষার দিন আসলে আবার দেখা যাবে ক্লাসের সবাই উপস্থিত, অর্থাৎ পরীক্ষার দিন কিন্তু সবাই উপস্থিত থাকে, কিন্তু অন্যান্য দিন কিন্তু সবাই উপস্থিত থাকে না। সেই কথাটা এখানে বলা হচ্ছে। তোমাদের ক্লাসের শিক্ষার্থীর মোট সংখ্যাটি নির্দিষ্ট হলেও দৈনিক উপস্থিতি দিনভেদে পরিবর্তিত হবে। এই উপস্থিতি রাশিটাকে তাই আমরা চলক নাম দিতে পারি এবং মজা করে বলতে পারি, থেমে না থেকে চলতে থাকে বলে চলক, অর্থাৎ ভেরি করে বলেই ভেরিয়েবল, অর্থাৎ ভেরি করে বলেই তাকে আমরা কি বলবো? ভেরিয়েবল বলবো। যেমন চলককে ইংরেজিতে বলা হয় ভেরিয়েবল। চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয়, অর্থাৎ চলক হচ্ছে এমন একটা প্রতীক যার মানের পরিবর্তন হবেই হবে। চলকের মান নির্দিষ্ট নয়, যেহেতু চলকের মান পরিবর্তনশীল বলতেছি আমরা, সেজন্য চলকের মান নির্দিষ্ট হতে পারে না, সেটা অবশ্যই আমরা বুঝতে পারছি। এরপরে চলক বিভিন্ন মান ধারণ করতে পারে, সেটা আমরা তো অবশ্যই প্র্যাকটিক্যালি একদম দেখলাম যে জোড়ায় কাজটা করার সময় আমরা যখন এক্সের মান যে পরিবর্তন করতেছি তখন কিন্তু আমাদের সংখ্যাটাও কিন্তু পরিবর্তন হচ্ছে, তার মানে চলক বিভিন্ন মান ধারণ করছে। যেমন আমরা যখন প্রথম প্যাটার্নের কথা বলতেছি তখন আমরা 1 বসাচ্ছি, যখন দ্বিতীয় প্যাটার্নের কথা বলতেছি তখন এক্সের পরিবর্তে 2 বসাচ্ছি, যখন তৃতীয় বলতেছি তখন এক্সের পরিবর্তে আমরা 3 বসাচ্ছি, যখন আমরা চতুর্থ প্যাটার্নের কথা বলতেছি তখন এক্সের পরিবর্তে 4 বসাচ্ছি। ঠিক একইভাবে আমরা যততম প্যাটার্নের কথা বলতেছি সেখানে আমরা এক্সের পরিবর্তে তত সংখ্যাটাই বসাচ্ছি। যেমন আমরা 20তম প্যাটার্নটা বের করেছি, 20তম প্যাটার্নের যে দিয়ের সালের কাঠি সংখ্যা কত হবে, সেখানে আমরা যখন 120তম বের করছি সেখানে 120 লিখেছি, অর্থাৎ এক্সের পরিবর্তে 120 লিখেছি। আর যখন 20তম বলতেছি তখন আমরা এক্সের পরিবর্তে 20 লিখেছি। নিশ্চয়ই সেটা তোমরা বুঝতে পারতেছো। অর্থাৎ সেজন্য বলা হচ্ছে কি চলক বিভিন্ন মান ধারণ করতে পারে। আশা করছি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো এবং আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে 153 পৃষ্ঠার ধ্রুবক অর্থাৎ কনস্ট্যান্ট থেকে শুরু করব। গণিতের শিখন অভিজ্ঞতার সাথে বীজগাণিতিক রাশির জগতের তৃতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ে ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতার সাথে বীজগাণিতিক রাশির জগতের তৃতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।